মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর 5ই মে শপথ নিয়েছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ কেন বলছি আমি, যদি 5ই মে পেরিয়ে যায় তাহলে কিন্তু সাংবিধানিক একটা সংকট তৈরি হতে চলেছে। কারণ কেন, আমরা প্রথমে শুনেছিলাম 14ই ফেব্রুয়ারি কার্যত এসআইআর এর লিস্ট খসড়া যেটা সেটা বার করা হবে। তারপর শুনলাম না 19ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। তারপর যদি মার্চের মধ্যে নির্বাচন ঘোষণা না হয় বা যেটা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের দিন যদি পেরিয়ে যায়, তাহলে তো সাংবিধানিক সংকটের দিকে এগোবে। তখন তো রাষ্ট্রপতি শাসন একদম এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে আমরা দেখতে পাচ্ছি এসআইআর নিয়ে ডিলে করার একটা পদ্ধতি চলছে, বা পরবর্তী ক্ষেত্রে যদি বিরোধীরা আপত্তি করে সেক্ষেত্র থেকে দাঁড়িয়ে সাংবিধানিক যে সংকট তৈরি হবে তাতে তো রাষ্ট্রপতি শাসন জারি হবে 5ই মে যদি পেরিয়ে যায়। আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস, কথা বলবো স্যারের সঙ্গে, তিনি আরো ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবেন। স্যার, 5ই মে মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ শপথ নিয়েছিলেন, সেটা যদি কোনোভাবে পেরিয়ে যায়, কারণ আমরা এসআইআর নিয়ে দেখছি দীর্ঘ একটা কোর্টে যাওয়া হচ্ছে বা এই চারদিক অশান্তির পরিবেশ হচ্ছে বিভিন্ন রকম, এইভাবে যদি ডিলে করা হয় বা বিরোধীরাও যদি পরে মামলা করে এটাকে ডিলে করে, তাহলে তো 5ই মে পেরিয়ে যাবে। হ্যাঁ, দেখুন, 5ই মে যদি পেরিয়ে যায় তাহলে কি হবে? কোনো নির্বাচিত সরকার থাকবে না তখন। সংবিধান মতে রাষ্ট্রপতির শাসন, আর্টিকেল 356 যেটা আমরা বলি, হতে পারে। কিন্তু এখানে অনেকগুলো কিন্তু আছে। আমি একটু মানে খোলসা করে বলি ব্যাপারটা, যে 356টা একটা এমন ধারা যেটা খুব বেশি প্রয়োজন না হলে লাগানো হয় না, বিশেষ করে 1994 সালের পরে। সেটা পরে আসছি। কেন বলছি? যে এই এসআইআর এর যে কারণে আপনি বলছেন আর কি, যে এসআইআর এর ডেট হয়তো এগিয়ে যাবে, সে এগিয়ে গেলেও যে সময় নেই তা তো না। আমি না, সুপ্রিম কোর্ট একটা অসন্তোষ প্রকাশ করেছেন যে এত যদি দেরি করে আপনারা করেন তাহলে নির্বাচনটা কবে হবে। ঠিক। তো এবার কি হচ্ছে, যে আমার মনে হয় এমন না যে সময়টা নেই। আপনি যদি দেখেন 14 ফেব্রুয়ারি, 14-র জায়গায় 21শে ফেব্রুয়ারি যদি হয়ে যায়, আমার মনে হয় সেরকম কিছু হবে না। কারণ একটা তো সময় আছে ইলেকশন করবার। আরেকটা হচ্ছে কি ব্যাপার, সেটা হচ্ছে ইলেকশন যদি প্রয়োজন হয় একদিনও করানো যায়। অনেক স্টেটে হয়, এমন না যে সব স্টেটে ছয় ছয় দফায় বা বিরোধীরা আপত্তি করতেও পারে। হ্যাঁ, করতেই পারে। আমি আমি রুল পজিশন, হ্যাঁ রুল পজিশন বলছি আর কি। এবার কি এখনো কিন্তু যদি এমনও হয় যে 5 দিন 5 দফায় ভোট হলো, সেটাও এখনো সময় আছে, এখনো সময় যায়নি। 6 দিন 7 দিন যদি ওরা বেশি নেয়, আমার মনে হয় সেটাতে একটা বিরাট কিছু উল্টে যাবে না। এবার আরেকটা কথায় আসি, যে এই এইভাবে কি মানে কোনো কিছু পাওয়া যায়? দেখুন, কার লাভ হবে যদি উম, ঠিক মতো ইলেকশনটা টাইমে না হয়? কোনো পক্ষেরই লাভ হয় না। আমি অনেকগুলো রাজ্যতে দেখেছি এই সিস্টেমে। কেন বলছি এই কথা? দেখুন, যিনি শাসক দল, সে শাসনে থাকতে থাকতে যদি ইলেকশন করে একরকম, আর শাসনের বাইরে গিয়ে যদি ইলেকশন করে একরকম। কেন? কারণ শাসক দলের কাছে কিছু ক্ষমতা তো থাকে, যদিও মানে সেটা সর্বগ্র খতম, তাহলে তো কখনোই শাসন বদলাতো না, তাই না? বাট কিছু ক্ষমতা থাকে, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, আপনি বলেন পাড়ার ক্লাব বলুন, বা ছোট ছোট ইউনিয়ন গুলো, কলেজের ইউনিয়ন, বা আপনি যদি দেখেন যে আহ, ছোট ছোট ট্রেড ইউনিয়ন বা সিনেমা, এই সমস্ত লোকজন তারা সব অনেকটা শাসক দলের হয়ে থাকে। এবং সেখানে দেখা যায় যে যদি তারা শাসন ক্ষমতা থেকে বেরিয়ে যায়, তাহলে একটা ছোট্ট অ্যাডভান্টেজ তারা মিস করে। বিশাল কোনো অ্যাডভান্টেজ না, একটা ছোট্ট। আবার বিরোধী দল যদি ধরুন, যে বিরোধী দল চাইছে শাসন আসবে এই রাজ্যে না, যে কোনো রাজ্যে, তারা যদি এই পদ্ধতিতে ভোটে জিতবার চেষ্টা করে, কোথাও একটা তাদের একটা বদনাম আসে যে তারা লড়তে পারলো না বলে একটা অন্য পদ্ধতি নিল। ফলে এটা সবাইকে যে স্যুট করে তা নয়। এবার টেকনিক্যালি কি হয়? হ্যাঁ, টেকনিক্যালি হয়। কেমন হয়? এটা ডেড লক হয়ে গেল। ধরো ইলেকশন টাইমে হলো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, টাইমে হলো, কোনো দল গভর্নমেন্ট করতে পারলো না, মানে ভোট 4-5 ভাগে ভাগ হয়ে গেল। তাহলে কি হবে? এ যাবে গভর্নরের কাছে, ওখানে গিয়ে মানে নিজের সংখ্যাগরিষ্ঠতা দিতে পারলো না। তখন কিচ্ছু করাবার নেই, কনস্টিটিউশনাল ডেডলক, সাংবিধানিক একটা আটকে গেল, মানে আর কিছু করার নেই। তখন প্রেসিডেন্ট রুল হয়। আরও কেন হয় প্রেসিডেন্ট রুল? এমন কখনো যদি হয় যে রাজ্যে আইন শৃঙ্খলা এমন পরিস্থিতি চলে গেল যে সরকার চালাতেই পারছে না, ধরো চারদিকে মারপিট হচ্ছে, আগুন জ্বলছে, খুন জখম হচ্ছে, অশান্তি হচ্ছে, তাহলে হতে পারে। আরেকটা হয় যদি শত্রু দেশ থেকে কোনো কিছু করা হয়। যেমন আমি এরকম অনেক রাজ্যে কাজ করেছি, যেখানে
রাষ্ট্রপতি শাসন চলেছে শত্রু দেশের ঝামেলায়। আচ্ছা, আগুন জ্বলছে যে ঝামেলা বলছো, আমি তোমার একটা উদাহরণ দিই। মণিপুরে এই মুহূর্তে আমাদের দেশে রাষ্ট্রপতি শাসন আছে, এবং কবে হয়েছে? 2025 সালে। যদি এশায়ার নিয়ে আমরা দেখছি দিকে দিকে বুতে বুতে অশান্তি হচ্ছে, আগুন জ্বলছে, বিভিন্ন রকম সেই অশান্তির পরিবেশ আমাদের চোখে পড়ছে। আমি বলছি এশায়ার খসড়ার পর যখন এই 1 কোটি কত 54 লক্ষ যেভাবে দেখা যাচ্ছে, যদি ফিগারটাও যদি এইরকম 1 কোটির আশেপাশে থাকে, তাহলে তো বিশাল অঙ্কের পশ্চিমবঙ্গ জুড়ে তো আগুন জ্বলার সম্ভাবনা দেখা যাচ্ছে। না। কারণ আমরা শাসক দলের বিধায়কদেরকে দেখতে পাচ্ছি এখন থেকে উস্কানি দিচ্ছে তারা। আচ্ছা, না, আমি এটাতেও খোলসা করে বলছি তো। তোমার কথার মধ্যে একটা অন্য কথা জুড়ে আছে। তুমি নিজেই বলছো যে মৃত ভোটার বা যারা পরিযায়ী শ্রমিক বা চলে গেছে রাজ্য ছেড়ে, বা যারা ভুয়ো ভোটার ছিল বা অন্য দেশ থেকে এসে এখানে ভোটার বনে গেছিল, তারা সব পালিয়ে গেছে ধরো। তো তুমি বলছো ফিগারটা 1 কোটি, এক্সাক্ট ফিগার কোথায় গিয়ে দাঁড়াবে, 50 লাখ না 1 কোটি না 1.5 কোটি, আমি জানি না। একটা ফিগার, বড় ফিগার। এবার সেখানে একটা জিনিস কিন্তু তোমায় নজর করতে হবে, তাহলে অতগুলো লোক কমে গেলে 8 দফা না করে হয়তো 4 দফাতেও মেরে দেওয়া যাবে ব্যাপারটা। ঠিক। আচ্ছা, এইবার আরেকটা হচ্ছে যে অশান্তির কথা, ওটাতে আসছি। এবার এবার ধরো অশান্তি হলো। এবার অশান্তি হলে যে সারা রাজ্য জুড়েই রাষ্ট্রপতি শাসন হবে সেটারও কোনো দরকার নেই। একটা ছোট্ট জায়গা হতে পারে, একটা ডিস্ট্রিক্ট, দুটো ডিস্ট্রিক্ট। আমি এমন এমন জায়গায় করেছি যেখানে অর্ধেক রাজ্য রাষ্ট্রপতি শাসন। হ্যাঁ, আবার এর আগে আপনি সেই রাজ্যগুলোই কাজ হ্যাঁ, করেছেন। কাজ করেছি যেখানে দুটো ডিস্ট্রিক্ট বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে ইলেকশন না, সেই ইলেকশন রিলেটেড না, মানে সেই দুটো ডিস্ট্রিক্টে মানে দেখো, রাষ্ট্রপতি শাসন মানে কি? রাষ্ট্রপতি শাসন মানেই কিন্তু না যে রাজ্য চলে গেল, না। মানে বাকি রাজ্যেতে ধরো মুখ্যমন্ত্রী আছে, আমি বলছি অন্য অন্য জায়গায়, এই ভোটের এসআইআর এর চক্করে না। এবং সবকিছু চলছে খালি ওই দুটো রাজ্যতে, শাসন করা হচ্ছে গভর্নরের আন্ডারে। এবং যদি পুরো রাজ্য চলে যায়, তাহলে কিন্তু পুরো শাসন ব্যবস্থাটা চলে আসে গভর্নরের আন্ডারে। এবং কারা শাসন করে? যাদের তুমি দেখো অ্যাডমিনিস্ট্রেটর, আইএএস, আইপিএস, চিফ সেক্রেটারি, তার পুলিশ বাহিনী, এরা মিলে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এরা শাসন করে। এমএলএ দের পাওয়ার চলে যায়, এমপি দের পাওয়ার চলে যায়। আর আরেকটা এখানে বলতে যাচ্ছি, কিন্তু অনেকে একটা ভুল ধারণা করে, হ্যাঁ, তোমার চ্যানেলেও বহু লোক দেখে, যে রাষ্ট্রপতি শাসন মানেই মাঠে মিলিটারি নেমে গেল। না, মিলিটারি নামে না। হ্যাঁ, দেখো, মিলিটারি নামতেও পারে, সেটা অন্য আরেকটা ব্যাপার। সেটা হচ্ছে সেটা, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। ডিস্টার্বড এরিয়া অ্যাক্ট যখন হয় তখন মিলিটারি নামে, তখন আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট দেওয়া হয় এবং মিলিটারি নামে। না হলে কি হয়, যে ধরো ধরো আমি বলছি একটা কথার কথা, কোনো রাজ্যে কোনো দল পাওয়ার পেল না, তখন রাষ্ট্রপতি শাসন হবে, তখন কোনো মিলিটারি নামবে না। এটা একটা কনস্টিটিউশনাল ডেডলক। যতক্ষণ অবধি আরেকটা ইলেকশন না হচ্ছে বা কোনো দলের সমঝোতা হচ্ছে, জোট ফর্ম না হচ্ছে, ততক্ষণ অবধি চলবে। এবার ধরো যে যেটা এই এই কনস্ট্রাক্টে, যেটা এই পরিপ্রেক্ষিতে তুমি যেটা বলছো, তুমি বলছো যে এই এসআইআর এর কারণে ইলেকশন হলো না, তাহলে গভর্নমেন্ট পড়ে গেল। তাহলে যদি রাষ্ট্রপতি শাসন হয়, তাহলে প্রথম কথা, রাষ্ট্রপতি শাসন 356 লাগাতে হলে একটা তো দুটো হাউসেরই পারমিশন দরকার। খালি রাষ্ট্রপতির মন হলো আর লাগিয়ে দিল, বা গভর্নরের ইচ্ছা হলো, সেটা না। এটা বিশেষ করে প্রযোজ্য 1994 পরে একটা বনমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া হয়। সেই কেসটাতে সুপ্রিম কোর্টের মধ্যে ঢুকে পড়ে বলে যে না, এরকম ভাবে হয় না। কারণ তার আগে কি হতো জানো? এখন অব্দি ভারতবর্ষে 130 বার রাষ্ট্রপতি শাসন হয়েছে। পশ্চিমবঙ্গে হয়েছে 3-4 বার হয়েছে। হ্যাঁ, বাট কিছু কিছু স্টেটে তো 15 বার, ইউপিতে 15 বার মতো রাষ্ট্রপতি শাসন হয়েছে। এবং এইরকম করতো যখন যার পলিটিক্যালি যার অ্যাডভান্টেজ, সে রাষ্ট্রপতি শাসন করে দিচ্ছে, এরকম হতো। ভন্ডুল করে দিল গভর্নমেন্ট। সেইটা 1994 পরে এইটা বন্ধ হয়েছে। আমি বলছি একটা দিকে দিকে অরাজকতা, মানে বিভিন্ন জায়গায় এই শাসক দলের উস্কানি, এই সামনেই নির্বাচন, যদি আইন শৃঙ্খলা ক্রমশ হাত থেকে বেরিয়ে যেতে থাকে, বা এই যে এশায়ার খসড়া লিস্ট যেভাবে টাঙানো হবে, যদি মানুষ উত্তেজিত হয়ে পড়ে, তাহলে যদি সত্যি আইন শৃঙ্খলা ভেঙে যায়, তাহলে তো ও, নির্বাচন হতেও তো দেরি হয়ে যাবে। তখন যদি শৃঙ্খলাটাই বজায় না থাকে, তাহলে সেখানে নির্বাচন কিভাবে সংগঠিত হবে? দেখো, এইখানে বলি একটা কথা, হ্যাঁ, তোমরা যেটা মানে বলছো সেই রকম অরাজকতা পরিস্থিতি, যেখানে মানে রাষ্ট্রপতি একদম হলফ করে শাসন শুরু করে দিলেন, হয়নি এখনো। কিছু জায়গায় হয়েছে, আবার বিশৃঙ্খলতা হচ্ছে। বেলডাঙ্গার কথা বলি। সেই জায়গায় তুমি দেখো, তারপরে তো পুলিশ নেমেছে এবং বিশৃঙ্খলাটাকে কন্ট্রোল করা হয়েছে। তুমি বলতেই পারো অ্যাজ এ পার্সন, আমিও মনে করি অনেক দেরিতে কন্ট্রোল করা হয়েছে। হ্যাঁ, অনেক অনেক দেরিতে হয়েছে, সেটা আমি মানতে পারি, সেটা আমি বলতে পারি। এবং সেইটার বিরুদ্ধে মানুষ আদালতেও যেতে পারে, কেউ আটকাচ্ছে না কাউকে। কিন্তু তুমি যেটাকে বলছো টোটাল ল এন্ড অর্ডার ভেঙে পড়েছে, এখনো সেই সিচুয়েশন হয়নি। কারণ সবার আগে আসবে স্টেট পুলিশ, স্টেট পুলিশ না পারলে তখন আসবে সেন্ট্রাল পুলিশ,
তারাও যদি না পারে তারপরে আসবে আর্মি। এবং আমি তোমায় এক্সাম্পল দিচ্ছি, আমি 2012 সালে এইখানে ফোর্ট উইলিয়ামে পোস্টেড ছিলাম। তখন আহ, সরকার থেকে একবার আমাদের কোনো একটা জায়গায় দেগঙ্গা বা এরকম কোনো জায়গায় আর্মি চেয়েছিল। কোনো একটা রাইড লাগার মতো পরিস্থিতি ঘটেছিল, এবং চিফ সেক্রেটারি আমাকে ফোন করেছিলেন এবং সঙ্গে সঙ্গে পাঠানো হয়েছিল এবং ব্যাপারটা কন্টেন্ট হয়েছিল। ফলে এমন না যে ছোটখাটো বা একটু মাঝারি গোছের কিছু ঝামেলা হলো সেটাকে আটকাবার জন্য রাষ্ট্রপতি শাসন করতে হবে। আমি চন্দন দাস হরগোবিন্দ দাসের খুনের ক্ষেত্রে মুর্শিদাবাদ যখন চলছিল, তখনও তো দেখলাম সেন্ট্রাল বাহিনী দিয়ে পুরো করা বিষয়। হলো করা হলো কিন্তু তার মানে না যে সমস্ত সাংবিধানিক ক্ষমতাটাকে কেড়ে নেওয়া হলো। ওটা অত সোজা না। কেন? এটা একদিক দিয়ে হেলদি, কারণ আমাদের তো ভোটে জিতে আসতে হয়। ফলে একমাত্র জায়গা যেখানে পার্লামেন্ট বা অ্যাসেম্বলি, স্টেট অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে সেটাকে পাস করাতে হবে, তখনই মানে যেটা নো কনফিডেন্স মোশন বলে বা রাষ্ট্রপতি শাসন। এবং সেইটা এত চট করে আজকাল করা যায় না, কারণ সুপ্রিম কোর্ট তার মধ্যে ঢুকবে। এবার কি হচ্ছে, অনেক সময় কিন্তু আবার রাজ্য নিজে চায়, অনেক সময় রাজ্য নিজে বলে আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় যে 15 বছর ক্ষমতায় আছে বা এখন নির্বাচনের জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছে, ও সহজে কি চাইবে এই এশার নিয়ে? তাহলে কেন দলীয় শৃঙ্খলা টানতে পারছে না? এই যে অশান্তির জন্য উস্কানো হচ্ছে একটা দলকে, যে এশার হলেই তুমি চলে যাবে অনুপ্রবেশকারী, এখনো এই ভুল তথ্য মানুষের মধ্যে পরিবেশন করা হচ্ছে। না দেখো, সেটা তো পুরোপুরি রাজনৈতিক প্রশ্ন। এবার কোন রাজনৈতিক নেতা কি করছেন আর তার পরিপ্রেক্ষিতে বা তার বিরুদ্ধে তাদের বিরোধী দল কি করছেন সেটা তাদের সম্পূর্ণ ব্যাপার। আমি সেই অ্যাঙ্গেল থেকে এটা দেখবই না, কারণ সেটা তোমাদের ব্যাপার, সেটা রাজনীতিকদের ব্যাপার, আমি রাজনীতিক না। আমি তোমায় বলছি যে সাংবিধানিক ভাবে যদি কোনো এমন একটা সিচুয়েশন হয় যে এখন কোনো দল শাসন করতে পারছে না, অপারগ তারা, সেটা কোনো ঝামেলার জন্য হতে পারে, বহিঃশত্রুর জন্য হতে পারে, বা টেকনিক্যাল কারণের জন্য হতে পারে, যে সময় নেই বা কেউ যে ইলেকশন জিতেও কেউ ক্ষমতা নিতে পারছে না, গঠন করতে পারছে না কোনো জোট, তাহলে রাষ্ট্রপতি শাসন আসবে। তখন রাষ্ট্রপতি তার ক্ষমতাটা ব্যবহার করবেন গভর্নরের মাধ্যমে, আইএএস আইপিএস অফিসারদের মাধ্যমে, এবং ডিস্ট্রিক্ট ডিএম, ডিস্ট্রিক্ট ডাব্লিউবিসিএস অফিসার, তারা সব কাজ করবে। ধরো পশ্চিমবঙ্গে 5ই মের আগে যদি নির্বাচন ঘোষণা কোনোভাবে না হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না, না, থাকবেন না? নির্বাচন ঘোষণা না, তার আগে তো সরকার গঠন করতে হবে, মানে তার আগে শপথ নিতে হবে। 5 তারিখের মানে যদি মধ্যে 5 তারিখে হয়তো 5 বছরে আমাদের তো টার্ম, তাহলে ওই 5 তারিখের আগে নতুন যিনি মুখ্যমন্ত্রী হবে, সে যে দলেরই হোক, তাকে শপথ নিতে হবে। সেই সিস্টেমটা যদি না না হতে পারে, নিতে পারে, এই যে 5 তারিখ যদি যদি না পেরিয়ে নিতে পারে, তাহলে তো অটোমেটিক্যালি ওটা হয়ে যাবে, কারণ ওটাকে বলে কনস্টিটিউশনাল লগ জ্যাম। বাট আমি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি না সেই জায়গায় আসছে এখন। তার অনেকগুলো কারণ আছে। একটা কথা হচ্ছে, ইলেকশন কমিশন বলেনি যে আমরা 20 দিন পিছিয়ে দিচ্ছি, না, তারা হয়তো 48 ঘন্টা 72 ঘন্টা করে। সুপ্রিম কোর্ট একটা অসন্তোষ প্রকাশ হ্যাঁ, করে। অসন্তোষ প্রকাশ কমেন্টে করেছে সুপ্রিম কোর্ট যে হ্যাঁ এরকম ভাবে হবে না, তাতে অনেকের টনক নড়েছে, সেই জন্যই তোমরা আমাদের মতো লোকদেরকে জিজ্ঞেস করছো হলে কি হতে পারে, তাই না? সেই জন্যই প্রোগ্রামগুলো হচ্ছে। সেই টনক নড়ার থেকে তারাও হয়তো 7টা তাড়াতাড়ি যতটা পারে রাত জেগে জেগে কাজ করে ব্যাপারটাকে উতরে দেবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ওই 8 দফা 9 দফা ভোট দরকার নাও হতে পারে। যদি 1 কোটি লোক বেরিয়ে যায়, তাহলে 10% 15% লোক তো আউট হয়ে গেল ইলেকশন মেকানিজম থেকে। দ্বিতীয় হতে পারে, প্রচন্ড যেটা তুমি বলছো অশান্তি হয়, যে আগুন জ্বলছে এই হচ্ছে, তাহলে সেই সমস্ত জায়গাগুলোতে তো স্পেসিফিক মিলিটারি শাসন বা রাষ্ট্রপতি ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট করে করা যেতে পারে। বাকিরা নর্মাল থাকবে, এমন অনেক রাজ্যে আছে। যে মানে আমি এক সময় একটা রাজ্যে ছিলাম, নাম নিচ্ছি না, সেই রাজ্যের ক্যাপিটালটা রাষ্ট্রপতি শাসনে ছিল না, বাকি পুরো এরিয়াটা রাষ্ট্রপতি শাসনে ছিল, খালি ক্যাপিটালটা ছিল যে তারা কাজ করবে। হ্যাঁ, তো এরকম ত্রিপুরাতে অনেকগুলো পুলিশ স্টেশন রাষ্ট্রপতি শাসনে ছিল না, আবার অনেকগুলো পুলিশ স্টেশন রাষ্ট্রপতি শাসনে ছিল, আমি নিজে দেখেছি। একটা রাজ্যের মধ্যে কিছু কিছু স্পেসিফিক অংশ ডিস্ট্রিক্ট, করতে পারা যায়, পুরো রাজ্যটাও করে দেওয়া যায়। তো এই এই তারপর নির্বাচনটাও সংগঠিত হ্যাঁ, করা যাবে। একদম করা যায়। আমরা নিজেরা করেছি, সেটাতে কোনো অসুবিধা নেই, সেই জায়গাটা বাদ পড়ে যাবে। হ্যাঁ, সেটাও হয়। এবং আমি আগে লাইভ টিভিতে বলেওছি এই কথা, নিজে সেটাও হয় যে যদি হয়। বাট কোনো তুমি যদি মনে করো যে বিরোধী দল কোনো রাজ্যের চাইবে রাষ্ট্রপতি শাসন করে জিতে যেতে, আমার মনে হয় সেটাও ন্যায্য হবে না, কারণ সেটা কোর্টে গিয়ে টিকবে কিনা সেটার গ্যারান্টি নেই। অনেকবার এমন হয়েছে ভারতবর্ষে যে রাজ্য রাষ্ট্রপতি শাসন করা হয়েছে, তারপরে কোর্টে গিয়ে বলেছে না এটা চলবে না, আবার সরকার গঠন করতে দাও। তো ফলে ওই কোর্টে যাতে ধোপে টেকে সেই ব্যাপারটা দেখতে হবে। ফলে একদম লকজ্যাম যেটা তুমি বলছো, টেকনিক্যাল টেকনিক্যাল হলে হয়ে গেল, যে টেকনিক্যাল, সেটা সেটা ভূমিকম্প যদি হয়ে যায়, হ্যাঁ, বন্যা যদি হয়ে যায়, বিশাল কোনো ঝামেলা হয়ে গেল, হ্যাঁ, তখন তো হতেই পারে সেটা।
সেটা টেকনিক্যাল, বাট তাছাড়া আমরা সেটা এই কারণেই সংবাদ মাধ্যম আজ করছে যে এসআইআর এর ক্যাম্পে, শুনানির ক্যাম্পে যেভাবে আগুন জ্বলছে, যেভাবে তছনছ করে দেওয়া হচ্ছে, বিএলও কে ধরে মারা হচ্ছে বা ভিডিওর উপরে নির্যাতন হচ্ছে, সেক্ষেত্রে আমরা আজ করছি, তাহলে তো মানে এরপর যাদের নাম বাদ যাবে তারা তো হাহাকার করবে। হ্যাঁ, আমার আমার কিন্তু মনে হয়, মানে আমি নিউট্রাল হিসাবে বলছি, বিশাল সংখ্যক লোকের নাম বাদ গেছে যারা যারা গতকাল মৃত, যারা মৃত। তো সেটা একটা বিরাট ব্যাপার। বিশাল, তারা তো ভোট দিচ্ছিল, তারা কারো না কারো হয়ে ভোট দিচ্ছিল। এবার বিশাল সংখ্যক লোকের নাম বাদ গেছে যারা এই রাজ্য ছেড়ে অন্য জায়গায় শিফট হয়ে গেছে, তারাও ভোট দিচ্ছিল, মানে তাদের ভোট পড়ছিল, তারা ভোট দিচ্ছিল এসে, আমি বলবো না মৃত মানুষ তারা এসে ভোট দিতে পারে না, তাই না, কেউ দিচ্ছিল। তো সেইগুলো যদি বাদ চলে যায়, তাহলে একটা বিশাল অংশ কিন্তু মেনেও নিয়েছে। তুমি যদি দেখো আগে যেমন এসআইআর কি হবে, ম্যাক্সিমাম লোক, তুমি যাও এই পুরো এরিয়াতে ঘুরে বেড়াও, ম্যাক্সিমাম লোক এসআইআর করে নিয়ে বসে আছে, তাই না? তো ফলে যে কিছু কিছু পকেটে হয়তো অশান্তি হবে, সেটা সৃষ্টি করা হতে পারে, আর মানে নিজের থেকেও অশান্তি গড়ে উঠতে পারে। সরকারকেও অ্যালার্ট থাকতে হবে, না হলে তারা তো হ্যাঁ, যে সরকার না থাকলে টেকনিক্যাল। তাদেরও লস তো, তাদেরও তো লস। যদি সরকার না থাকে তাহলে তাদের লস। তারাও যদি চায় যে 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 তারা যদি এরকম চায় রাষ্ট্রপতি শাসন হয়ে ভোট হোক, তাহলে তো সেটা তাদের সব থেকে বেশি লস। আবার বিরোধী দলও যদি সেটা, ক্ষমতাটা চলে যাবে, তাহলে একটু ডিসঅ্যাডভান্টেজ হয়। মানে কি বলে, আমরা বলি ক্রিকেট খেলার সময় হোম পিচে খেলবে না লন্ডনে গিয়ে খেলবে বা লর্ডসে খেলবে। এবার হোম পিচে খেললে একটা অ্যাডভান্টেজ মনে হয় যে আমার আমার দেশের মধ্যে আছি, অন্য জায়গায় দর্শক অন্য হয়, তো সেই রকম ভাবে তাদের একটু ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়, ফলে তারাও চাইবে না। টেকনিক্যাল বিষয়টা আমরা একটা সম্ভাবনার পথে। সম্ভাবনা আছে, বাট এখনো সেই মানে কঠিন গভীর সম্ভাবনার জায়গায় আসেনি। আমার স্যার, মনে হয়, 21শে ফেব্রুয়ারি পর আমরা আরো আমার মনে পরিস্থিতি হয় দেখতে হ্যাঁ, 14 ফেব্রুয়ারি যাক, 5-6 দিন যাক, তারপরে তারপরে যদি না হয়, তাহলে বোধহয় আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ এখনো অনেক সময় আছে। কোথায় 7 মে আর কোথায় এখন জানুয়ারি মাস চলছে, তাই না? তো বলে ওই ওই মানে একদম আতঙ্কে চলে আসার ব্যাপার না, বাট একটা চিন্তা থাকে, সেটা তো সুপ্রিম কোর্টও তুমি বলছো যে বলেছে, সম্ভাবনা থাকে একটা। এবং সেই সম্ভাবনা যে এমন না যে আমরা জানি, তোমরা জানো আর তারা জানে না, তারা আমাদের থেকে বেশি জানে। দুপক্ষই চায়, যে শাসক দল বলো আর বিরোধী দল, তারা ক্ষমতাতে থাকতে চায়, রাজনীতিতে তারা ভালো বোঝে। তো তারা, তবে হট করে রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দেওয়া যাবে না, এইটা আমি হলফ করে বলছি। কারণ এই যে আমি বললাম 130 বার হয়েছিল, বেশিরভাগ হয়েছিল 1994 আগে, 1950 থেকে 94 মধ্যে, 44 বছর ধরে হয়েছিল। তারপরে বনমাইয়ের ওইটার ডিসিশনটা বেরোবার পরে একদম